সারা দিন রোজা রেখে ইফতারিতে আমরা কি খাচ্ছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারা দিন পেট খালি থাকে। তাই ইফতারিতে আমাদের প্রত্যেকেরই উচিত এমন কিছু হেলদি খাবার খাওয়া যেটা কিনা আমাদের শরীর আর মনকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করে। তাই তো আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি 4 রকমের হেলদি ডেজার্ট সাবুদানা দিয়ে, যেটা কিনা শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করে। আশা করছি আজকের রেসিপিগুলোও আপনাদের খুব ভালো লাগবে। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হবে রহমত বরকতের একটা মাস। আল্লাহ সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। প্রথমে আমি তৈরি করে নিচ্ছি কালারফুল সাবুদানার পুডিং। এই পুডিংটা দেখতে যতটা কালারফুল ইয়াম্মি, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজা, আর তৈরি করা তো একদমই সহজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই কালারফুল পুডিংটা আমি তৈরি করি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 400 ml পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। সব কিছুকে চুলাটাকে অন করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে একটা বলক আসার জন্য। একটা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর 3টা বাটিতে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু জ্যালো তৈরি করব। তো আমি এখানে 3 কালারের জ্যালো ইউজ করছি, গ্রিন, আর এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর সাথে আরেকটা কালার অ্যাড করব, এটা হচ্ছে রেড কালার। তবে অরেঞ্জ কালারের সাথে আমি একটু অরেঞ্জ ফ্লেভারও দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি 3টা বাটির মধ্যেই আমি 3টা কালার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলাকে রেস্টে রেখে দিচ্ছি ফ্রিজে 1 ঘন্টার জন্য। আর এদিকে আবারও হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে থেকে কোনো তলানি লেগে না যায়। আস্তে আস্তে সাবুদানা ফুটতে শুরু করবে। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে ওয়েট করতে হবে। ঠিক এরকম যখন হয়ে যাবে, সাবুদানাটা একটু সাদাটা সাদাটা থাকবে বাট ফুলে যাবে, সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটা চালনির মধ্যে। এবার একটা প্যানে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এখানে 700 ml মতো গরুর দুধ আছে। দুধটা কিন্তু জাল করা না, কাঁচা অবস্থায় দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু এখনও অফ করা অবস্থায় আছে। এবার চুলাটাকে অন করে দিয়েছি, আর যখন খুব ভালো করে এটা জাল করা হয়ে যাবে, সে পর্যায়ে এখানে সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি। সাবুদানাটা অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। তাই প্রথম অবস্থায় কিন্তু সাবুদানাটা বেশি ফোটানোর কোনো প্রয়োজন ছিল না। অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে ইজিলি মোল্ড আউট করতে সুবিধা হয়। আর এদিকে কিন্তু আমার জেলোগুলো একদম জমে গেছে, তো আমি এগুলাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে জেলোটিন দিয়ে জেলোগুলা তৈরি করেছি, তো আপনারা চাইলে বাজার থেকে জেলোগুলা এনেও এটা কিন্তু তৈরি করতে পারেন। তো এবার সব জেলোগুলো এখানে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল গ্রিন কালারটা একটু বেশি হয়ে গেছে, তাই এটাকে কিছু রেখে দিয়েছি। এবার যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে জেলোগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, আর মাঝখানটা একটু ফাঁকা রাখছি ডেকোরেশনের জন্য। তো এদিকে কিন্তু আমার সাবুদানাটা পুরোপুরি ঠান্ডা। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, জাস্ট আঙুল চুবানো যায় এরকম আছে। এটা কিন্তু দুই দিকে বিপদ। একটা হচ্ছে এটা একটু গরম থাকলে আপনার জেলোগুলা গলে যাবে, অন্যদিকে কিন্তু ঠান্ডা হলে সাবুদানাটা জমে যাবে। তো সেই কথাটা মাথায় রেখে কাজটা আপনাকে করতে হবে। যেভাবে করলে জেলোটাও গলবে না, আবার পুডিংটাও কিন্তু যেন পাতিলে বা পাত্রে দেওয়ার আগে জমে না যায়। তো এবার বাকি জেলোগুলোকে দিয়ে আমি উপরে বাকি সাবুদানাটা রান্না করাটাই দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আরও কিছু জেলি দিয়েছি। এবার 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখেছিলাম। তো 1 ঘন্টা পরে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি।
এই পুডিংটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। আর এটা দেখতে যতটা কালারফুল ইয়াম্মি লাগে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজা হয়। তো একটা পেজ আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজার একটা পুডিং। এবার আমি চলে যাব দ্বিতীয় রেসিপিতে। এখন তৈরি করব সাবুদানা আর জেলি দিয়ে হেলদি একটা ড্রিঙ্ক, যেটা কিনা ইফতারের জন্য অনেক বেশি উপকারী। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 ml পরিমাণ পানি। এটা আমি জেলি তৈরি করব, তাই 400 ml পরিমাণ পানি এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে একটু অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। আর জেলির পরিমাণটা আপনি কতটুকু তৈরি করবেন সেই অনুপাতে আপনি পানিটা নিতে পারবেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। এটা আগার আগার ক্লিয়ার পাউডার যেটাকে বলা হয়। এটা দিয়ে আপনি যে কোনো কালার মিক্সড করে যে কোনো জেলি তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন ব্যবহার করব। আমার পানিটা কিন্তু অলরেডি ফুটে গেছে খুব ভালো করে, আর চিনিটাও একদম মেল্ট হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। একটা প্যাকেটের মধ্যে 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার থাকে। তো এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডারটা দিচ্ছি, আর দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দানা দানা থেকে যাবে। আর এই আগার আগার পাউডারটার প্রোডাক্ট ইন সিঙ্গাপুর, এটার কোয়ালিটি এতটাই ভালো। 1 চা চামচ পরিমাণ দিলেই আপনি 400 ml পানির সঙ্গেই মিক্সড করতে পারবেন, তাতেই খুব ভালো জেলি তৈরি হবে। তো আগার আগার পাউডারটা আমার জাল করা হয়ে গেছে, আর বেশি সময় জাল করতে হবে না। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং যে পাত্রে আমি জেলিটা সেট করব সেরকম 3টা পাত্র নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি 3টা বাটি নিয়েছি, আর 3টা বাটির মধ্যেই আমি সমান ভাগে পানিটাকে ভাগ করে দিচ্ছি। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে। একটু ঠান্ডা হলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি 3টা বাটির মধ্যে দিয়েছি, আর এখানে 3 রকমের কালার ইউজ করব। আর 3 রকমের কালার ইউজ করার মানে 3 রকমের জেলি তৈরি হয়ে যাবে। আর এটা আমি আবারও বলছি, এটা কিন্তু খুব দ্রুত করতে হবে, আর কালারের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, এখন আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কালারের পরিমাণটা খুবই কম দিচ্ছি, এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে জেলি তৈরি করতে পারবেন। অতিরিক্ত কালার দিলে কিন্তু মানে ডেজার্টটা তৈরি করার পরে কিন্তু আপনার কালারটা খুব সুন্দরভাবে আসবে না, আর দুধের মধ্যে দিলে কালারটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য পরিমাণে কম দিয়েই কালারটা তৈরি করতে হবে। এখন রেড কালারটাও আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। সবগুলা কালার দেওয়ার পরে এগুলাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল চেম্বারে। 1 ঘন্টা পরেই আমি আপনাদের দেখিয়ে দেব কত সুন্দরভাবে জেলিটা তৈরি করা হয়ে গেছে। আর চুলায় আবারও হাঁড়িটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। আর 1.5 লিটার লিকুইড দুধ দিচ্ছি। দুধের পরিমাণটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে খুব দ্রুতই দুধটা অনেক ঘন হয়ে যায় আর দ্রুত জাল করা হয়ে যায়। তো পাউডার মিল্ক দিলে কিন্তু আপনার দুধটাকে অতিরিক্ত জাল করতে হবে না, জাস্ট কিছুটা সময় জাল করলেই দুধটা অনেক ঘন হয়ে যাবে পাউডার মিল্কের কারণে। আর সাবুদানার ভিতরে যেহেতু ডেজার্টটা, এটা কিন্তু মানে দুধটা ঘন হলেই খেতে বেশি ভালো লাগবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। আমি পুরো 1.5 লিটার দুধকে জাল করে 1 লিটার করে ফেলবো, আর 1 লিটারের জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ আর 1টা তেজপাতা। এটাকে একটু ফ্লেভারের জন্য দিচ্ছি, তবে এটাকে বেশি সময় রাখবো না, জাস্ট 4 থেকে 5 মিনিট রেখেই এলাচ এবং তেজপাতাকে আমি তুলে নিব। তো আমি পুরোপুরি 5 মিনিট পরে এটাকে তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু দুধটাও আমার জাল করা একদম হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটাকে আর বেশি সময় জাল করব না, অলরেডি আমার 1 লিটারে চলে আসছে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2 লিটার পানি দিয়েছিলাম, আর পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাগুদানা। তবে আপনারা ডেজার্টের পরিমাণ অনুযায়ী সাগুদানাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো অপেক্ষা করছি সাগুদানাটা খুব ভালো করে ফুটে আসার জন্য। আর এই কাজটা আপনাকে সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে, কারণ সাগুদানাটা একটু নেড়ে চেড়ে দিতে হয়, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু দূরে গেলে হয়তো সাগুদানাটা ফুটে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কাজটা সামনে থেকে দাঁড়িয়ে থেকেই কাজটা করতে হবে। অপেক্ষা করছি সাগুদানাটা ফোটার জন্য। আর অলরেডি কিন্তু আমার সাগুদানাটা সম্পূর্ণভাবে ফুটে গেছে, যে অনুপাতে মানে আমি চেয়েছি সেমভাবে ফুটে গেছে। তো এখন এটা থেকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর কলের নিচে দিয়ে আমি ট্যাপটাকে ছেড়ে দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে করে সাবুদানার গায়ে এক্সট্রা যে একটা আঠালো থাকে বা আঠা থাকে ওই আঠাটা চলে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুতই কাজটা করছি, যাতে করে মানে সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যায়। আর অলরেডি কিন্তু সাবুদানাটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার জেলিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই জেলিগুলোকে আমি একটা নাইফের সাহায্যে টুকরো টুকরো করে পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে এটাকে কেটে নিতে পারবেন। তো আমি সবগুলো জেলি এখানে কেটে নিব এভাবে টুকরো টুকরো করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জেলিগুলো তৈরি করা হয়ে গেছে। সবগুলো জেলি যখন আমার একত্রে কাটা হয়ে যাবে তখন আমি এগুলাকে একসঙ্গে মিশিয়ে নিব। জেলিগুলাকে আমি আমার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারবেন। আর একটা মিক্সিং বল নিয়েছি, আর এই বলের মধ্যে আমি যে দুধটাকে জাল করে রেখেছিলাম জাল করা দুধটাকে এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও পর্যন্ত 50% গরম আছে। আর এই গরম অবস্থাতেই কিন্তু আমি সাবুদানাটা মিশিয়ে নিব। এতে করে হবে কি, সাবুদানাটা দুধটা ঠান্ডা হতে হতে ফুলে একদম ডাবল হয়ে যাবে। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আর 3 থেকে 4 ঘন্টা পরে দেখতেই পারবেন, পুরোপুরি 3 ঘন্টা পরে আমি সাবুদানাটা বের করে নিয়েছি, মানে ডেজার্টটাকে। তো এতে করে সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা মানে এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে। এবার এর সাথে আমি যে জেলিগুলো কেটে রেখেছিলাম জেলিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর জেলিগুলো মিশিয়ে নিলে কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগবে। আর এটা যে দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এই ডেজার্টটা আপনি যত বেশি ঠান্ডা করে খাবেন এটা ততই বেশি মানে মজা পাবেন, আর তত বেশি মানে হেলদি লাগবে নিজেকে। এই রমজানে এভাবে যদি আপনি ডেজার্ট তৈরি করে খান, আপনার শরীর এবং মন দুটোই সতেজ থাকবে, মানে সতেজ রাখতে অনেক বেশি সাহায্য করবে। তো এবার জলদি জলদি করে আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডেজার্টের ফাইনাল লুকটা। এবার আপনাদেরকে 3 নাম্বার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কনডেন্স মিল্ক আর সাবুদানা দিয়ে খুবই মজার একটা ডেজার্ট। এটা যে খেতে এতটা মজার আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো চলুন তাহলে মূল রেসিপিতে। আমি এখানে ছোট্ট একটা পাতিল নিয়েছি, আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি। এটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। আর ইতিমধ্যে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে লাইট কালারটাই পছন্দ করেছি, এর থেকে বেশি ডিপ করতে গেলে কালারটা তাহলে কালচে হয়ে যাবে। এখন যে মলটার ভিতরে আমি পুডিংটা তৈরি করব এটার ভিতরে আমি ক্যারামেলটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য ক্যারামেলটা সম্পূর্ণ সেট হওয়ার জন্য। অন্য আরেকটা মিক্সিং বল নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি একটা কনডেন্স মিল্কের 3/2 অংশ নিয়েছি, মানে 3 ভাগের 2 ভাগ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ কুসুম গরম পানি। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কনডেন্স মিল্কটা খুব দ্রুতই পানির সঙ্গে মিশে যাবে। তবে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু দুধটা সিদ্ধ হয়ে যাবে আর পুডিংটা খুব ভালোভাবে সেট হবে না। এখন একটা স্পুনের সাহায্যে আমি পানির সঙ্গে কনডেন্স মিল্কটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি।
যখন খুব ভালো করে গুলানো হয়ে গেছে আমি একটু হাতের আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অলরেডি অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি কিন্তু ডিমটা মেশানোর আগে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব, এতে করে পুডিং তৈরি করার সময় কোনো রিস্ক থাকবে না। এখন আমি দুধটাকে একটা সাইড করে রেখে আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি আর ডিম 3টাকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন ডিমটাকে একটা সাইড করে রেখে যে পাত্রে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই পাত্রটা নিয়ে নিচ্ছি আর ডিমের মিশ্রণটাকে দুধের ভিতরে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইপসের সাহায্যে আমি দুধ আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তবে অবশ্যই এই কাজটা হ্যান্ড উইপস অথবা কোনো কাঁটা চামচের সাহায্যে করতে হবে, তবে কোনো মিক্সিং জার এখানে ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি যে পাত্রে পুডিংটা সেট করার জন্য ক্যারামেল দিয়ে রেখেছিলাম ক্যারামেলটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। ক্যারামেলটা সেট হতে সম্পূর্ণ 1 ঘন্টা সময় লেগেছে। এবার দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি একটা স্ট্যানারের মাধ্যমে ভালো করে সেঁকে দিচ্ছি, এতে করে অতিরিক্ত যে লাম্পস থাকবে লাম্পসটা আটকে যাবে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একবার দুধ আর ডিমের মিশ্রণটা সেঁকে নিয়েছিলাম, যাতে করে অতিরিক্ত কোনো লাম্পস থাকলে এটা অবশ্যই আটকে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটাকে সেঁকে নিয়েছি খুব ভালো করে। এখন উপর থেকে আমি কয়েকটা সাগুদানা দিয়ে দিব। আর এটা আসলে অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা তৈরি করব তাই আমি কয়েকটা সাগুদানা দিচ্ছি, এতে করে দেখতে অনেকটা ভালো লাগবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম আর পানিটা যখন সম্পূর্ণ ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে 1/2 ইঞ্চি পরিমাণ পানি থাকবে আর সম্পূর্ণ পানিটা থাকবে নিচে। এখন যে পাত্রে পুডিং সেট হওয়ার জন্য আমি রেখেছি সেই পুডিংয়ের পাত্রটা এর ভিতরে বসিয়ে দিয়ে পুডিংয়ের পাত্রের মুখটা আমি একটা ফয়েল পেপার দ্বারা বন্ধ করে দিব। যেহেতু এই পাত্রে ঢাকনা নেই তাই ফয়েল পেপার দিয়েই আমি বন্ধ করে দিচ্ছি। এবার পাতিলের মুখটাকে একটা ঢাকনার সাহায্যে বন্ধ করে উপর থেকে আমি একটা শিল দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে অতিরিক্ত বাষ্পটা বাইরে আসতে না পারে। আর চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লো হিটে। এভাবে 30 থেকে 35 মিনিট আমি মেক করব। ফিরে এলাম সম্পূর্ণ 35 মিনিট পরে। 35 মিনিট পরে আমি পুডিংয়ের বাটির মুখ থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি আর একটা কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি। আর কাঠিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন এসেছে আর পুডিংটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটা প্লেটের সাহায্যে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর উপর থেকে অবশিষ্ট যে ক্যারামেলটা ছিল আমি উপর থেকে কিছুটা ক্যারামেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও একটু ভালো লাগবে। আর ক্যারামেলের কালারটা কিন্তু আমি হালকা কালার করেছিলাম, এর জন্য অনেকটা লাইট দিচ্ছে। এর থেকে ডিপ কালার করলে কিন্তু পুডিংয়ের কালারটা দেখতে বেশি ভালো লাগে না, তাই আমি এরকম কালারই রেখেছিলাম। এখন আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাসাতে এভাবে কনডেন্স মিল্ক দিয়ে ঝটপট পুডিং তৈরি করে নিতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পুডিংয়ের রেসিপি কেমন হয়েছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। চলুন তাহলে 4 নম্বর রেসিপিটা দেখে নিই। এটা হচ্ছে পাপায়া আর সাবুদানার কম্বিনেশনে তৈরি করা হেলদি একটা পুডিং। আর এই পুডিংটা এতটাই মজার, চলুন তাহলে দেখে নেই। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পাপায়া নিয়েছি। পাপায়াটাকে ধুয়ে কেটে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা, নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুগার অর্থাৎ চিনি, আর নিয়েছি পাউডার মিল্ক। আর এই সবগুলো উপকরণই আজকের রেসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে আমি এখানে 1/2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে সাবুদানাটাকে স্কিপ করে নর্মালি শুধু পাপায়া দিয়েও সেম প্রসেসিংয়ে এই পুডিংটা তৈরি করতে পারবেন।
আর লাগবে এখানে আগার আগার পাউডার। আমি এখানে এই সিঙ্গাপুরের এই ব্র্যান্ডের আগার আগার পাউডারটা সবসময় ব্যবহার করে থাকি, কারণ এই আগার আগার পাউডারটা খুবই ভালো। সামান্য পরিমাণ দিলেই যে কোনো পুডিং বা যে কোনো ধরনের জেলো তৈরি করার জন্য অল্প পরিমাণ দিলেই খুব দ্রুতই এটা জমাট বাঁধতে সাহায্য করে। আর এখানে আমি ক্লিয়ারটা নিয়েছি যাতে যে কোনো কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। আর সাবুদানাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাফ কাপের থেকে একটু কম পরিমাণ নিয়েছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। এখন পাপায়াগুলোকে আমি একটা মিক্সারে দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। অফ ক্যামেরায় আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এটাকে সেঁকে নিচ্ছি, যাতে করে অতিরিক্ত যদি কোনো লাম্পস বা দানা থাকে সেটা আটকে যায়। আর যেহেতু পাপায়া, এটার ভিতরেও কিন্তু কোনো লাম্পস বা দানা নেই, তবুও আমি একটু সেঁকে নিয়েছিলাম। আর আমি এখানে 1.5 কাপ পাপায়াতে কিন্তু বেশ খানিকটা পরিমাণ পিউরি হয়েছে। আর আজকের রেসিপির জন্য আমি এই পুরো পিউরিটাই ব্যবহার করব। তবে আপনারা চাইলে পাপায়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। অফ ক্যামেরায় কিন্তু আমি সাবুদানাগুলোকে চুলায় বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে পর্যাপ্ত পরিমাণে পানির ভিতরেই কিন্তু আমি সাবুদানাটা দিয়েছিলাম, যাতে করে আঠালো না হয়ে যায়। কারণ সাবুদানা সিদ্ধর সময় যদি পানির পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু এটা আঠালো হয়ে যাবে। আর যখন খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে সেঁকে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে কিন্তু অনেকটা এটা ঝরঝরে হয়ে গেছে। চুলায় আবারও আমি প্যানটা বসিয়ে দিলাম। আর পাপায়া যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে অনবরত নেড়েচেড়ে 2-3 মিনিট আমি একটু ভেজে নিব বা জাল করে নিব। যখন খুব ভালো করে এটা 2-3 মিনিট জাল করা হয়ে যাবে, তখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সুগার। আর এই সুগারটা দেওয়ার পরে কিন্তু এটা থেকে বেশ কিছুটা পানি বের হবে। এখন অনবরত নেড়েচেড়ে আমি সুগারটাকে গলিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে পাউডার মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করব। তবে আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড মিল্কটাও দিতে পারেন, তাতে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে আর বেশ কিছুটা সময় জাল করতে হবে। তাই আমি সরাসরি পাউডার মিল্কটাই ব্যবহার করেছি। আর পাউডার মিল্কটা দিয়ে কিন্তু হ্যান্ড উইপসের সাহায্যে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি, যাতে করে এটা দলা পেকে না যায়। এখন এর সাথে আমি যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে এর জন্য দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ। তবে লবণটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি অপছন্দ করে থাকেন মিষ্টিতে লবণ খাওয়া, তবে স্কিপ করে যেতে পারেন। এবার অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। আর এই সময়টাতে অবশ্যই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে থেকে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা কিন্তু এই পুডিংটা জমাট বাঁধতে কিন্তু সাহায্য করবে। এবার অনবরত নেড়েচেড়ে আমি এটাকে ঘন করে নামিয়ে নিব। যে পাত্রে আমি পুডিংটা সেট করব পাত্রটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখন সরাসরি সেই পাত্রেই আমি পুডিং সেট হওয়ার জন্য ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এমনিতেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা অনেক বেশি আছে, তাই হয়তো বেশি সময় এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এবার এটাকে আমি ট্যাপ করে দিচ্ছি যাতে চার সাইডটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। এখন এটাকে আমি বাইরে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। বাকি 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এটাকে একটা চাকু দিয়ে 4 সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর একটা প্লেটের সাহায্যে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। উপর থেকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। তো অলরেডি আমি মোল্ড আউট করে নিয়েছি। আর মাশাআল্লাহ অনেকটা লোভনীয় লাগছে দেখতে। আর উপর থেকে আমি ছোট্ট একটা পুদিনার পাতা দিয়েছি ডেকোরেশনের জন্য। আর এবার আমি আপনাদের একটু কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু আসছে রমজানে, চাইলে এটা ট্রাই করতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।